নমস্কার। গল্প কবিতা এবং আজকে যে উপস্থাপনাটি আমরা নিয়ে এসেছি তাকে ঠিক অনুষ্ঠান বলা যায় না, সেটি এক স্মরণীয় মানুষের স্মৃতিতর্পণ। মানুষটিকে অনেকেই একটাকে হয়তো চিনবেন না, কিন্তু যদি বলি রঙ্গালয়ে বঙ্গনটি কি লেডিস গ্রিন রুম, এই লেখাগুলোর নাম শুনেছেন, অনেকেই স্বীকার করবেন যে এগুলি তো বিখ্যাত রচনা। আবার যদি বলি আলোকিত এক হিন্দু সিরিয়াল বা বর্ণপরিচয় টেলিছবি বা রঙ্গপট প্রযোজিত শ্রী দেবশঙ্কর হালদার অভিনীত নাটক ধর্মাশোক দেখেছেন, আপনারা এক বাক্যে বলবেন নিশ্চয়ই। কিন্তু জানেন কি এইসব প্রখ্যাত রচনার লেখক কে? কেউ কেউ হয়তো থমকেও যাবেন। তিনি শ্রী অমিতানন্দ মৈত্র বা শ্রী অমিত মৈত্র। প্রচারের আলোর পেছনে অন্ধকারে থাকা সেই বিখ্যাত মানুষটির আজ প্রয়াণ দিবস। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি তাঁর সুযোগ্যা কন্যা শ্রীমতী নিবেদিতা সান্যাল মৈত্র ও দৌহিত্রী শ্রীমতী সিন্ধুজা সান্যালকে। মা মেয়ের একান্ত আলাপচারিতায় আজ স্মরণীয় হোক সেই বরণীয় মানুষটির স্মৃতিতর্পণ। আমরা অবশ্যই কৃতজ্ঞ গবেষক শ্রীমতী সোমা দত্ত ও চিত্রনাট্যকার শ্রী শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁরা তাদের অতি ব্যস্ত সময়ের মাঝখান থেকে খানিকটা সময় ব্যয় করেছেন আমাদের জন্য। তাঁরা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রী অমিতানন্দ মৈত্রের কথা। আসুন আজ আমরা সেই বরণীয় মানুষটির স্মৃতিতর্পণ করি তাঁর একান্ত আপন কিছু মানুষের স্মৃতিচারণার মাঝে। জন্মেছিলেন একটি বর্ধিষ্ণু বারেন্দ্র পরিবারে। ওর পরিবারের সঙ্গে প্রথম থেকেই রঙ্গমঞ্চের বিশেষত যাত্রা শিল্পের একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অমিত মৈত্রের পিতা গণপতি বিদ্যাবিনোদ ছিলেন যাত্রার এক প্রখ্যাত নট এবং বহুধা বিস্তৃত এক প্রতিভা। ফলে ছোটবেলা থেকেই ফণীভূষণ বিদ্যাবিনোদের মতন কিংবদন্তি তুল্য যাত্রা পার্সোনালিটি, যাত্রা ব্যক্তিত্বদের দেখেই তিনি বড় হয়েছেন। দাদা অসীমানন্দ মৈত্র ছিলেন আদর্শ অভিভাবকের মতন মাথার উপর। তিনি অজস্র বাণিজ্যিক থিয়েটার প্রযোজনা করেছেন এবং দাদার প্রযোজনায় ভাই অনেকগুলি নাটক রচনাও করেছেন। আমাদের বাণিজ্যিক থিয়েটারে যে ধারা অবলুপ্ত হয়ে গেছে সেই ধারায় অমিত মৈত্রর অবদান অতি স্মরণীয় এবং তার নাটকগুলির সংকলন আমাদের যেমন করে প্রকাশ করতে হবে, নাটকগুলিকে রক্ষা করতে হবে। এই আমাদের বাণিজ্যিক মঞ্চের অধিকাংশ নাটক হারিয়ে গেছে। অমিত মৈত্রের নাটকগুলিকে যদি আমরা পুনরুদ্ধার করতে পারি এবং ছাপার ব্যবস্থা করতে পারি, তাহলে বাংলা সাহিত্যের একটা ক্ষীয়মান অবলুপ্ত ধারার কিছু প্রতিভূ দৃষ্টান্ত আমাদের সঙ্গে থেকে যাবে বলে আমি মনে করি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। অমিত মৈত্র আমার জীবনের একটা বিস্ময়ের মতন। অমিতদার সঙ্গে প্রথম আলাপ করিয়ে দেন তাঁদের পল্লীরই তার এক সতীর্থ পার্থসারথী তালুকদার। অমিতদা, আমি তখন আনন্দবাজার গোষ্ঠীতে কর্মরত, সানন্দা সম্পাদকীয় বিভাগে। অমিতা এলেন আমার সঙ্গে দেখা করতে। ধুতি পাঞ্জাবি পরা এক অতি সজ্জন মাস্টারমশাই, অত্যন্ত বিনয়ী, মুখে একটা স্মিত হাসি। সঙ্গে এনেছেন একটি হাতে লেখা পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপিতে বাংলার একেবারে প্রথম দিকের যে সমস্ত অভিনেত্রীরা আমাদের মঞ্চকে সমৃদ্ধ করেছেন এবং যাদের অনেকেরই মঞ্চে আসার কোনো শিক্ষাগত প্রস্তুতি বা যোগ্যতা ছিল না, যারা উঠে আসতেন সমাজের অন্ধকার গলি থেকে, তাদের উপরে তিনি লিখছেন এক অনবদ্য ধারাবাহিক। আমাকে উনি পড়তে অনুরোধ করলেন। পাণ্ডুলিপির একটা অংশ আমাকে দেওয়া হলো। সেখানে বিনোদিনী মঞ্চে আসার আগে একেবারে তার পূর্বসূরি যারা ছিলেন সেখান থেকে বিনোদিনী হয়ে তিন কড়ি তারা সুন্দরীদের পর্ব পর্যন্ত সেই প্রথম ভাগটিতে ছিল। আমি লেখাটি পড়ে মুগ্ধ হয়ে যাই এবং তারপরে তখনকার সানন্দার সম্পাদক, চিত্র পরিচালক শ্রীমতী অপর্ণা সেনকে আমি অনুরোধ করি আপনি লেখাটা পড়ে দেখুন। উনি কয়েকদিন সময় নেন এবং সময় নিয়ে ফিরে এসে বলেন
এক অনবদ্য লেখা, এটা ধারাবাহিকভাবে আমাদের এখানেই প্রকাশিত হোক। সেই শুরু হয় অমিত মৈত্রর বিখ্যাত লেডিজ গ্রিন রুম ধারাবাহিক রচনা। বাকিটা ইতিহাস। আজ তার লেখা এই বাংলার নটিদের জীবনী এবং তার প্রামাণ্য তথ্য মিলে যে এত বড় একটি বই হয়ে উঠেছে, সেই বইয়ের পুরোটাই সানন্দায় থাকাকালীন আমি সম্পাদনা করার সুযোগ পেয়েছিলাম। সেই সুযোগের দৌলতে আমি ক্রমশ মানুষ অমিত মৈত্রকে চিনতে আরম্ভ করি। আজকের দিনে যখন শিক্ষকদের নির্বাচনের মধ্যেও এত বেনজল ঢুকে পড়ছে, অযোগ্য শিক্ষক এরকম একটা অদ্ভুত শব্দ আমরা শুনছি সমাজে, ক্রমশ শিক্ষকদের মান এমন একটা জায়গায় নেমে যাচ্ছে যে ডাক্তারির মতো, শিক্ষকতার মতো নোবেল প্রফেশনগুলোর নোবিলিটির প্রতি মানুষের সন্দেহ উঠছে। সে সময় অমিত মৈত্রদের কথা আরো বেশি করে মনে করার মতন। তিনি লেখক বা গবেষক হিসেবে কত বড়, নাট্যকার হিসেবে কত বড়, এর থেকেও অনেক বড় কথা হচ্ছে অমিত মৈত্র মানুষ হিসেবে কত বড়। সে কথা আমি খুব স্পষ্ট করে বলতে পারবো না, কারণ আমি তাকে চিনেছি এক ধরনের একটা পেশাগত জায়গা থেকে, সে কথা আমি পরে আসছি। কিন্তু আমি দু চারবার তার বাড়িতে গিয়ে এবং তার অঞ্চল সাঁতরাগাছিতে গিয়ে যেটা বুঝতে পেরেছি, রামরাজাতলা সাঁতরাগাছি অঞ্চলে অমু মাস্টার একজন কিংবদন্তি শিক্ষক হয়ে উঠতে পেরেছিলেন। তার প্রতি শ্রদ্ধায় চারপাশের সমস্ত মানুষ অবনত থাকত। আমি অমিতদার মতন মানুষ হতে পারবো না, কিন্তু তিনি আমার কাছে একজন আদর্শ হিসেবে থেকে যাবেন। পরবর্তীকালে আমি নিজে যখন পেশাদারি টেলিভিশনের স্ক্রিপ্টিং এর জগতে এলাম, ততদিনে অমিত মৈত্রর সঙ্গে আমার একটা অসমবয়সী প্রগাঢ় বন্ধুত্ব তৈরি হয়েছে। বিচিত্রকর্ম মানুষ, ডায়াবেটিসের রোগী, খাওয়া দাওয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন, কিন্তু অবসরের শখ হচ্ছে শরবত বানানো। বিভিন্ন ধরনের উপাদান দিয়ে অদ্ভুত সমস্ত শরবত বানাতে পারতেন অমিতদা। অমিতদা কোথাও অন্ন গ্রহণ করতেন না, কারোর বাড়িতে গেলে কিছু খেতে টেতে চাইতেন না, কিন্তু আমার বাড়িতে যে কোনো কারণেই হোক আমার স্ত্রীর প্রতি তার একটা অসীম শ্রদ্ধা ও স্নেহ ছিল। আমাকে তিনি আজীবন শিবাশিস বাবু বলে ডেকেছেন, আর আমি তাকে অমিতদা বলে ডেকেছি। আমাকে আজীবন তিনি আপনি বলেছেন, আমি অনেক বয়োকনিষ্ঠ হওয়া সত্ত্বেও। আমার স্ত্রীকে তিনি বৌমা সম্বোধনে ডাকতেন। একটা গাঢ় পারিবারিক বন্ধুতার সেতু তৈরি হল। তখন অমিতদা আর আমি একসঙ্গে টেলিভিশনের বেশ কিছু টেলিফিল্ম এবং কিছু সিরিয়ালের কাজকর্ম একসঙ্গে করি। বাই ডেফিনেশন, সংজ্ঞা অনুযায়ী অমিতদা আমার সহকারী ছিলেন, সহযোগী লেখকই ছিলেন। পরবর্তীকালে অমিতদা নিজে এককভাবে অনেকগুলি টেলিভিশন নাটকে কন্ট্রিবিউট করেন এবং খুব উল্লেখযোগ্য কাজ আমরা দুজনে মিলে বা অমিতদা একলা করেছেন। সেই কাজগুলিও সংরক্ষণযোগ্য। যেমন আমার এক্ষুনি মনে পড়ছে, ইটিভি বাংলায় একসময় খুব ভালো ভালো টেলিফিল্ম তৈরি হতো। আমরা একটা ভীষণ চ্যালেঞ্জিং প্রজেক্ট একসঙ্গে করেছিলাম। সেটির বিষয় হচ্ছেন গীতগোবিন্দমের কবি জয়দেব এবং তার নিউজ নর্তকী পদ্মাবতী। এটি টেলিভিশনের পর্দায় যখন হয়েছিল তখন জয়দেবের ভূমিকা অভিনয় করেছিল যিশু সেনগুপ্ত এবং পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করেছিল রাইমা সেন। এরা ছাড়াও সেই নাটকে পল্লবী চট্টোপাধ্যায়, দেবরাজ রায় প্রমুখ প্রতিভাধর অভিনেতারা আমাদের সঙ্গে ছিলেন। পুরো শুটিংটা হয়েছিল ঝাড়গ্রামে। এই শুটিংটার স্মৃতি ভোলার নয়, কারণ পুরো ছবিটা তৈরি হয়ে যাওয়ার পর অমিতদা বললেন, এর একটা কথামুখ প্রয়োজন নাটকটাকে শুরু করিয়ে দেওয়ার জন্য। দেখুন না যদি আমরা একটা ভালো কাউকে পাই, বলে সেই কথামুখটা তিনিই রচনা করলেন। সেই কথামুখটি টেলিফিল্মের মুখড়া হিসেবে পড়ে দিয়েছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় রবীন্দ্রসঙ্গীত গায়িকা সুচিত্রা মিত্র। অমিতদার সঙ্গে এরকম ছোট বড় অনেক কাজের স্মৃতি রয়েছে, কিন্তু অমিতদার অকাল প্রয়াণ সত্ত্বেও আমি তাকে চিরকাল মনে রাখবো তার অনন্য মন এবং সমাজসেবার জন্য। যখন তার সহধর্মিণী অকালে চলে গেলেন, তখন স্ত্রীর নামে একটি সেবা সদন তৈরি করলেন অমিতদা। অমিতদার মতন মানুষ সমাজকে সবসময় কিছু দিতে চাইতেন। আমরা লেখকেরা
বিভিন্ন স্তরের মানুষ হই, বিভিন্ন ধরনের লেখালেখি করি, সকলে যে অমরত্বের দাবিদার হতে পারি এমনটা নয়, কিন্তু অমিতদার মতন গিভিং টাইপ যে সমাজ, যে মাটি, যে দেশ, যে পরিবেশ আমাদের সকলকে তৈরি করে, তাকে প্রতিদান দেওয়ার কথা আমরা প্রায় কেউ ভাবি না। আমরা ট্যাক্সও বাঁচানোর চেষ্টা করি। সেখানে এই মানুষটা সারাটা জীবন মানুষের জন্য কিছু করতে চেয়েছেন। প্রথম জীবনে ছাত্রদের জন্য, দ্বিতীয় জীবনে লেখালেখির মাধ্যমে সমাজের বেষ্টির জন্য, এবং শেষ জীবনে দান এবং সেবার মধ্যে দিয়ে নিজের জীবনকে স্ফুটিয়ে রেখে গেছেন অমিত মৈত্র। আমি তাকে আমার একজন গুরু হিসেবে প্রণতি জানাই, শ্রদ্ধা জানাই। অমিত বাবুর সঙ্গে আমার পরিচয় উনি যেদিন আমাদেরকে ছেড়ে চলে গেলেন। চলে যাবার কয়েক ঘন্টা আগে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। অমিত বাবুকে আমি আগে কখনো চিনতাম না, অমিত বাবুর ব্যাপারেও আমি কিছু জানতাম না। মে মাসের একদিন আমার পরিচিত একজনদের বাড়িতে গিয়েছিলাম, কারণ তারা তখন শহর ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন। বাড়ির এক কোণে অনেকগুলো সানন্দা ছিল, পাতা উল্টাতে উল্টাতেই অমিত মৈত্রের লেখা পড়ি। তারপর নানান লোককে বলতে থাকি অমিত মৈত্রের কথা। তখন একজন বললেন, ওমা, ওনার একটা বই আছে, রঙ্গালয় বঙ্গনটি, কখনো পড়ে ফেলো। বইটা পড়ে আমি মুগ্ধ হলাম। সেখান থেকে জানলাম উনি সাঁতরাগাছি বলে কোনো একটি জায়গায় থাকে। সাঁতরাগাছিতে পৌঁছলাম, কয়েকজনের বাড়ি খটখট করতে করতে একজন জানালেন উনি কিন্তু ভীষণ অসুস্থ, আপনি কি করে কথা বলবেন বলুন তো। তবুও সাহস করে ওনার বাড়িতে গেলাম। আমি যেহেতু ল কলেজের শিক্ষিকা, তাই পরবর্তীকালে আবার অনেক ছাত্রদের কাছে শুনেছি অমিত বাবু স্কুলে তাদের পড়িয়েছেন, নানান বিষয়ের উপরে আগ্রহ তৈরি করেছেন। তা অমিত বাবুর সাঁতরাগাছির বাড়িতে আমি প্রথম যেদিন গেলাম, সেদিন অমিত বাবু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। কার্যত ডাক্তাররা বলে দিয়েছিলেন আর বোধহয় কয়েক ঘন্টা অথবা কয়েকদিন। তা উনার পরিবার তো ডাক্তারেরও পরিবার। উনার দাদার ছেলে ডাক্তার, দাদার ছেলের বউ ডাক্তার। তো তিনি আমাকে বললেন, যান, উনি যদি কথা বলেন, কথা বলে নিন। কারণ আমি ওনাদেরকে বলেছিলাম যে এই তো কদিন আগে আমি উনার লেখা পড়লাম, পড়ে আমি উনাকে খুঁজে আজ আপনাদের বাড়িতে এসেছি। তো ওনারা আমাকে বললেন, কথা বলে ফেলুন। আমি কথা বলতে শুরু করলাম, উনি বললেন আমার বড্ড ঘুম পেয়েছে। আমি আর বিরক্ত করার সাহস পেলাম না। মনে হলো আর বোধহয় ওনার সঙ্গে আমার দেখা হবে না, কথাও হবে না। তারপর একদিন ফোন করলাম জানার জন্য কেমন আছেন। তখন ওনার বাড়ির লোক আরেক ভাইপো বললেন, খুব ভালো নেই, কিন্তু আপনি যদি চান আসতে পারেন, কারণ উনি আস্তে আস্তে কথা বলছেন। আমার বাড়ির থেকে ওনার বাড়ি অনেকটা দূর। আমি তবুও সেই 2 ঘন্টার পথ পেরিয়ে ওনার বাড়িতে যখন গেলাম, তখন দেখলাম উনি খাটের উপরে বসে আছেন। এবং বাড়ির লোকজন আমায় বললেন, ও আপনি এসে গেছেন, যান ওনার সঙ্গে কথা বলুন। অমিত বাবুর সঙ্গে কথা বলে আমার একটা জিনিসই মনে হলো, যে এমন মাপের শিল্পী তৈরি হয় যখন তার বাড়ির লোকেদেরও সহযোগিতা থাকে। ওনার বাড়ির
একটি মানুষ, না প্রথম আমি যেদিন গেছি আর শেষ যেদিন ওনার সঙ্গে আমার সাক্ষাৎ, এবং যেদিন উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, কেউ আমাকে বাধা দিল না। হয়তোবা উনি এরকম করে তাদের সবাইকে তৈরি করেছেন, বা বাড়ির প্রতিটা মানুষের এমন উদারতা আছে বলেই উনি এমন মাপের শিল্পী হতে পেরেছেন। তা অমিতবাবুর ঘরে ঢুকলাম, সেখানে একজন নার্স, অমিতবাবু খাটের উপরে বসে। আমি ওনাকে বললাম, আমি সানন্দায় আপনার লেখা পড়েছি, আপনার রঙ্গালয়ের বঙ্গনটিও পড়েছি, এবং আমি কতগুলো প্রশ্নও লিখে নিয়ে গেছিলাম। আমি যখন বইটা পড়ছিলাম আর সানন্দা পড়ছিলাম, কতগুলো প্রশ্ন মাথায় জাগছিল, আমি সেগুলো পরপর লিখছিলাম। আমার তো জানা ছিল না যে এমন অবস্থায় ওনার সঙ্গে দেখা হবে। যে মানুষটা তার কয়েক ঘন্টা পরে চলে গেলেন, তিনি আমার কথা শুনলেন, আমার প্রশ্নের জবাব দিলেন, এবং চলে যাবার আগে যেটি করলেন, কুসুম কুমারীর ওপরে আমার একটা বিশেষ আগ্রহ তৈরি করে দিয়ে গেলেন। আমি পরবর্তী কয়েক মাস দেখলাম, আমি মাঝে মাঝেই ওনার রঙ্গালয়ের বঙ্গনটি খুলছি, সেখান থেকে আমি কুসুম কুমারীকে নিয়ে পড়ছি আরো অনেককে নিয়ে, কিন্তু বারবার কুসুম কুমারীর কাছে ফিরে আসছি, যিনি কপোদ্যোগ শূন্য অবস্থায় মারা গেছেন, যাকে গড়ে পিঠে তুলেছেন গিরিশ ঘোষ, অমরেন্দ্রনাথ দত্ত, এবং যিনি বরানগরে একটি কালী মন্দির তৈরি করেছেন। এমন ভাবে তাকে নিয়ে লিখেছেন অমিতবাবু যে এই কুসুম কুমারীর ওপরে আগ্রহ তৈরি না হয়ে যায় না। শুধু কুসুম কুমারী কেন, আরো অন্য অভিনেত্রীদের ওপরেও নিশ্চয়ই আরো অনেকের আগ্রহ তৈরি হয়েছে, আমার কুসুম কুমারীর উপরে তৈরি হয়েছে। পরবর্তী কয়েক মাস আমি নানান লোকের সঙ্গে কেবল ওনাকে নিয়েই কথা বলেছি, নানান অধ্যাপক, নানান নাট্য উৎসাহী ব্যক্তি, যারা ওনার লেখা পড়েছেন, যারা ওনাকে সামনে থেকে দেখেছেন, এবং আমিও ওনার লেখা পড়ে বুঝেছি কি অসম্ভব পরিশ্রম করে অমন একটা বই লেখা যায়। অমিতবাবু, আফসোস এটাই, আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনার সঙ্গে আমার কথা হলো, আপনি বললেন, আপনার বলা আমি রেকর্ড করলাম, আমি খাতায় লিখলাম। আমি যখন লিখছি, অমিতবাবু তখন বলছেন, তুমি লিখছো, তোমার কলমটা দাও, আমি নিচে একটা সই করে দিই। উনি সই করে দিলেন। একজন সচেতন মানুষ এমন করেই আমাদের ছেড়ে চলে গেলেন। কথা জানতে হচ্ছে। কুসুম কুমারী দেবী, কুসুম কুমারী, হ্যাঁ, কুসুম কুমারী মারা যাওয়ার পরে হ্যাঁ, একটা কবিতা লেখা হয়েছিল ওর মৃত্যুর সময়। আচ্ছা, ওটা দেখো আমার বইতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, ওই বইটাতে তুমি ওই কবিতাটা পড়ো। আচ্ছা, ওটা হচ্ছে সাধারণ মানুষের কথা। আচ্ছা, ওইখানে ওরা তাদের নিজেদের মত বলেছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওইটাতে তুমি পেতে পারবে যে আমজনতার যে ধারণা, হ্যাঁ, ওইখানে তুমি অনেক কিছু পাবে। আচ্ছা স্যার, হ্যাঁ, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কুসুম কুমারীর জীবনের যেটা, কুসুম কুমারী একা। হ্যাঁ, সে কোনো দিন তাদেরকে ছাড়ে। হ্যাঁ,
আবার মন্দিরও তৈরি করেছেন। হ্যাঁ, ওই তো ইট বেঁধে বড় আর ধারণা বেঁধে বড় কোনটা। এমন অদ্ভুত জিনিস কতজনের সঙ্গে হয়েছে আমি জানি না, কিন্তু এই অভিজ্ঞতা আমার খুব নিজস্ব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে আমি আশীর্বাদ বলবো নাকি আফসোস বলবো আমি জানি না। মা, আজকে তো 26শে মে, তাই স্বাভাবিকভাবেই তোমার মনটা আজকে খুব খারাপ। তাই আমি তোমার সাথে আজকে এলাম আর তোমাকেও নিয়ে আসলাম গল্প, কবিতা এবং তোমার বন্ধুদের কাছে, যেখানে তুমি গল্প করো, আবৃত্তি করো, অনেক কিছু করো। তো আজকে আমার দাদুর মৃত্যুদিন। আমি অনেকজনের কাছ থেকেই শুনেছি যে আমার দাদু অনেক বড় শিক্ষক ছিলেন, নাট্যকার ছিলেন, লেখক ছিলেন, কিন্তু আমি কিছু বুঝে উঠবার আগে দাদু আমাদেরকে ছেড়ে চলে যান। তাই আজকের দিনে আমি তোমার চোখ দিয়ে ও তোমার কথার মাধ্যমে আমার দাদুকে আবার নতুন করে চিনতে চাই। আমার চোখ দিয়ে তোর দাদুকে চিনবি? একদিক থেকে বলতে গেলে এটা তোর দুর্ভাগ্য যে দাদুকে তুই সামনে থেকে দেখতে পেলি না বা দাদুর স্নেহচ্ছায়ায় বড় হয়ে উঠতে পারলি না আজকে এই বয়সে তোর যেটা খুব দরকার ছিল। কিন্তু তবু তোর দাদু, আমার বাবা শ্রী অমিতানন্দ মৈত্র ওরফে অমিত মৈত্র ওরফে সবার অমুদা, সার্বজনীন অমুদা, তার গল্প তোকে শোনাতে গেলে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব জানি না। তবু জানতে যখন চাইছিস, আমার কর্তব্য তোকে শোনানো। বাবার কথা বলি একদম আমার ছোটবেলা থেকে। একটা যৌথ পরিবারে ছিল আমাদের, তুই জানিস। একটা যৌথ পরিবারের একটা ছোট্ট অংশ অমিতের মাঝে সীমা যেন নিবেদিতা। অমিত মৈত্র, সীমা মৈত্র আর আমি তাদের নিবেদিতা। ছোট থেকে আমরা বাড়ির সব ভাই বোনেরাই বাবাকে একটু ভয় করে চলতাম। বাবা ছিল আমাদের শাসন করার লোক। কোনো দোষ করলেই বাবা বকবে। বাবা কিন্তু সামনে এসে বকাবকি করতো খুব কম। কোনো মানে গর্হিত অপরাধ যদি কোনো ছোট ছেলে মেয়ে করে ফেলতো তবেই বাবা বকাবকি করতো। কিন্তু বাবাকে বলে দেবে বা এই কথাটা তোর বাবাকে বলে দেবো বা এই কথাটা তোর কাকাকে বলে দেবো, এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। বাবাকে আমরা সবাই একটু ভয় করে চলতাম। কিন্তু তার মাঝেও বাবার স্নেহের বেশ কিছু ব্যাপার বোঝা যেত। যেমন মহালয়ার দিনটা ছিল বাবার আমাদের সব ভাই বোনদের জন্য জামা কাপড় কিনতে যাওয়ার দিন। বাবা ব্যাগ ভর্তি ভর্তি করে আমাদের জন্য জামা কাপড় নিয়ে আসবে, আমাদের সবাইকে সেগুলো পরে দেখাতে হবে, এই একটা ব্যাপার ছিল। একটা ছোট্ট উদাহরণ দিই, ঘুড়ি ওড়ানো। এখন মনে হয়, মানে তখন মনে হতো বাবা কি বদমাইশ একটা লোক, কিন্তু ছোটবেলায় ঘুড়ি ওড়ানো হবে, ছাদ থেকে সবাই দাদারা ছিল আর আমি তো ওদের মানে সাগরেদ ছিলাম। তো দাদারা ঘুড়ি ওড়াবে, আগে থেকে পারমিশন চাওয়া বাবার কাছে, বাবা তো কিছুতেই পারমিশন দেবে না, মা জোর করে পারমিশন এনে দেবে। এইরকম ভাবে করতে করতে প্রায় 11:30-12টার সময় বাবার থেকে পারমিশন পাওয়া যাবে যে ঠিক আছে ঘুড়ি ওড়ানো হবে। তখন আবার ঘুড়ি কিনে আনা হবে, সেই ঘুড়িতে আবার সেই সুতো লাগানো হবে, ঘুড়ি ওড়ানো হবে। তখন বাবাও হই হই করে ছাদে গিয়ে আমাদের সাথে ঘুড়ি ওড়াবে। বাজি ফাটানো, ঘুড়ি ওড়ানো, রং খেলা, সবকিছুই। প্রথমে পারমিশন পাওয়া যাবে না, বাবা প্রথমে রাগ করবে, তারপর পারমিশন দেবে। এইভাবে ছিল আমাদের ছোটবেলা। এরপর যখন একটু একটু করে বড় হতে শুরু করলাম, একদম ছোটবেলাটা তো আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, তো বাবাকে ভয় পেতাম, বাবার কাছে পড়তে যাওয়ার কোনো স্কোপই নেই। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন বাবা হঠাৎ করে বলল যে যে মত পরে, যে মতের সাথে আমার একটু মতান্তরই, আজও একটু মনান্তর আছে, সেই মত নিয়ে বাবা, আমি এটা এডুকেশন স্কুলে পড়তাম, তুই জানিস, ইংলিশ মিডিয়াম। বাবা বলল যে দিল্লি বোর্ড বা এই ইংলিশ মিডিয়ামটাতে এর যেটুকু শেখার তুমি শিখেছো, এরপর যেটুকু হয়ে গেছে সেটা স্নবারি, তোমাকে আমি বাংলা মিডিয়ামে নিয়ে আসবো।
তুমি বাংলা মিডিয়ামে চলে এসো বলে হঠাৎ করে 6 পর্যন্ত দিল্লি বোর্ড ইংলিশ মিডিয়ামে পড়ার পর 7-এ নিয়ে এসে একটা বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করলো, যেখানে আমার মানে খুব মনের দিক থেকে ভালো লাগতো না, বাবার কথা এসেছিলাম। কিন্তু বাবাকে তারপর অন্যভাবে চিনতে শুরু করলাম। মানে বাবাকে তো তার আগে শুধুমাত্র আমার বাবা, দাদা দিদিরা পড়তে আসে, তারা বাবাকে ভয় পায়। কিন্তু যখন স্কুলে এলাম তখন দেখলাম যে বাবাকে শুধু ছাত্রছাত্রীরা ভয় পায় না, কি ভীষণ শ্রদ্ধা করে। মানে শুধু ভয় পেলে ওটা সম্ভব নয়। একটা ঘটনা বলি, স্কুলের একটা জুবিলি হচ্ছে, কেদারনাথ স্কুল তো আজও জানিস, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, ফর গার্লস ফর বয়েজ দুটো সেকশন মিলিয়ে কত ছাত্রছাত্রী, একটা জুবিলি অনুষ্ঠান হচ্ছে। কারেন্ট অফ হয়ে গেছে, পুরো অন্ধকার, সারা মাঠ জুড়ে অন্ধকার, ছেলে মেয়েদের মধ্যে অসম্ভব চেঁচামেচি হচ্ছে। বাবা একটা মাইকে কোনোভাবে কানেকশন নিয়ে স্টেজের ওপর উঠে দাঁড়িয়ে বলল, ছাত্রছাত্রীরা, তোমাদের উপর আমাদের সম্মান নির্ভর করে আছে। আমি তোমাদেরকে বলছি, তোমরা এমন কোনো আচরণ করো না যাতে স্কুলের সম্মান নষ্ট হয়, আমাদের মাস্টার মশাইদের সম্মান নষ্ট হয়, দিদিমণি মাস্টার মশাইদের সম্মান নষ্ট হবে, এরকম কাজ তোমরা করবে না। পিন ড্রপ সাইলেন্স যাকে বলে, হাজার হাজার ছেলে মেয়ে, একটা আওয়াজ নেই। এটা তো শুধু ভয় সম্ভব নয়। সেদিন আমার ভাবতে ভীষণ ভালো লেগেছিল যে এই লোকটা আমার বাবা, তার কথায় আমি একা নই, এত এত ছেলে মেয়ে শোনে। এরকম আস্তে আস্তে বাবাকে নতুন নতুন ভাবে, মানে একটু একটু করে যখন বড় হলাম, নতুন নতুন খারাপ লাগাও ছিল, কিন্তু অনেক ভালো লাগানোর জন্য ছিল মা। সব বাবা যেগুলো না বলতো মা সেগুলোকে হ্যাঁ করানোর পারমিশন জোগাড় করতো, শুধু আমার জন্য না, তোর মামাদের জন্য। কিন্তু বাবার প্রতি রাগ ছিল, খারাপ লাগা ছিল, কিন্তু আবার নতুন করে চিনতেও লাগলাম। যখন 9-এর পর বাবার কাছে, আমি বাবার সময় ছিল না আমাকে আলাদা করে ঘরে পড়ানো, বা সময় থাকলেও আমি ভয়ের চোটে একা পড়তে যেতাম না। 9 থেকে বাবার কাছে, বাবার যে কোচিং এর ব্যাচ ছিল তার মধ্যেই তো জানিস এক একটা ব্যাচে 35 জন 36 জন করে পড়তে আসতো, এবং সারা দিন এটা চলতো। আমরা খুব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, বাবা এত বড় পরিবার, সেইভাবে উপার্জন বাবাই করতেন, তো সুতরাং সেটা না করলে চলতো না। আমাদের গ্রাসাচ্ছাদনের জন্যই বাবাকে এই কাজটা করে যেতে হয়েছে। হয়তো যদি এখান থেকে বাবাকে একটু রিলিফ তখন কেউ দিতে পারতো, তাহলে বাবা লেখালেখি বা অন্যদিকে আরো অনেক বেশি মন দিতে পারতো, কিন্তু তখন ওটা প্রাইমারি ছিল, তাই বাবা ওটা করেছে প্রাইমারিলি। বাবার কাছে যখন পড়তে শুরু করলাম তখন দেখলাম একটা অন্য দিক। বাবা যখন রামের বিলাপ বোঝালো, বাবা যখন অভিজ্ঞান শকুন্তলম বোঝালো, তখন বুঝলাম কি মাপের শিক্ষক আমার বাবা। আজ কত বছর আগে, 94-95-তে হয়, 95-তে এগুলো পড়েছি, কিন্তু এখনো আমি বলে যেতে পারবো, শুধুমাত্র বাবা যেটুকু বলেছে সেটুকু শুনে। এমন ভাবেই তার বলা ছিল। মানে কোনো বই দেখে বাবা পড়াতো না, বইটা আগে বলতো বন্ধ করে রাখো, আমি বলছি তোমরা শোনো। এবং সেটা শুধু আমার একার নয়, সমস্ত ছাত্র, বরং আমার থেকে বেটার আরো অনেক ছাত্রছাত্রীরা বলতে পারবে। আর কিছু কিছু জিনিস যেগুলো আমরা মানে সাধারণ, আমার বাবা খুব না ভালো ছাত্রছাত্রীদের শিক্ষক ছিল না, আমার বাবা খুব সাধারণ ও খারাপ মানে লাস্ট বেঞ্চারদের টিচার ছিল খুব ভালো। মানে শক্ত জিনিসকে সোজা করে বোঝানো কিভাবে যায়, একটা উদাহরণ দিচ্ছি। বাংলায় 20টা উপসর্গ এখনো লাগে, 20টা উপসর্গ আমি আজও মুখস্থ বলতে পারবো আমার বাবার দানে। একটা ছন্দে মুখস্থ করিয়েছিল, প্রপরা অপসমনী অবননী দুর্বি অধিশু পরিপ্রতি অভিয়তি অপ্লুপা, তোকেও আমি পড়িয়েছি। তো এইগুলো ছিল টেকনিক। সমাস যখন বুঝিয়েছিল, মাটির মধ্যে কটা বাউল এঁকেছিল, কোনোটার একটা হাত তোলা, কোনোটা গান গাইতে গিয়ে দুটো হাত তোলা, কোনোটার দুটো হাতই নিচে, মানে এইভাবে পূর্বপদ পরপদের প্রাধান্য অপ্রাধান্য বুঝিয়েছিল। এইভাবে আমার শিক্ষক বাবাকে চিনতে শুরু করলাম, চিনলাম। তারপর যখন উচ্চ মাধ্যমিক, মানে আমি তোর বয়সে যখন, তখন বাবার
পঞ্চম সওয়ার নাটক দল নিয়ে বাবা খুব ব্যস্ত। পঞ্চম সওয়ার তখন একের পর এক নাটক করছে, বাবার লেখা, বাবার নির্দেশনা, আহুতি, নিরস্ত্র, ভূমিকা, সহেলি, অসাধারণ একটা প্রোডাকশন। সেই প্রোডাকশন তৈরি হচ্ছে আমাদের বাড়িতে, নাটক লিখছে বাবা, রিহার্সাল হচ্ছে, আলো তৈরি হচ্ছে, সাউন্ড, তখন তো এত ইউটিউব ছিল না, এত মোবাইল ছিল না, সাউন্ড বাড়িতে বসে টেপ রেকর্ডার নিয়ে এই রেকর্ড করে ওই রেকর্ড করে সাউন্ড তৈরি হচ্ছে। মানে আতিশয্য জিনিসটা একদমই ছিল না, অনেক বেশি ক্ষমতা ছিল না, কিন্তু তার মধ্যে সমস্ত অসামান্য জিনিস তৈরি হচ্ছে। সেগুলো শো হচ্ছে, শোতে আমরা দেখতে যাচ্ছি, কখনো কম্পিটিশনে যাচ্ছি, কখনো ছোট্ট একটা কাজ করে দিতে হলে করছি। কিন্তু এই নাটকগুলোই যখন আবার প্রশংসা পাচ্ছে, বাবা ঝলমল করছে একদম খুশিতে, আনন্দে। লেখক বাবাকে, নাট্যকার বাবাকে আস্তে আস্তে তার বিশালতা বোঝার মতন ক্ষমতা আমার সেদিনও ছিল না, হয়তো আজও নেই, কিন্তু আস্তে আস্তে চিনলাম। মানে আমার বাবা যে শুধু আমারই বাবা নয়, আরো অনেক বিশাল তার পরিধি, শুধু আমার বাবা হয়ে ওঠাটাই তার কাজ নয়, তার বিশাল পরিধি, সেটুকু কোথায় যেন বুঝতে পারতে লাগলাম। আচ্ছা মা, তুমি যে বলেছিলে দাদুর সানন্দায় লেখা বেরিয়েছিল, সেটা কবে? তখন আমি কলেজে পড়ি। বাবা তার আগে থেকেই একটা গবেষণামূলক লেখা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লো। বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে রাত পর্যন্ত পড়াশোনা করে বাবা বঙ্গ রঙ্গমঞ্চে যে সমস্ত নটিরা এসেছিলেন সমাজের অন্ধকার গলি থেকে, যারা উঠে আসছিলেন এবং বঙ্গ রঙ্গমঞ্চকে একদম ভরিয়ে দিয়েছিলেন তাদের স্বল্প শিক্ষাগত যোগ্যতা সত্ত্বেও, তাদের নিয়ে গবেষণামূলক একটা লেখা লিখতে লাগলো। তো তারপরে কিভাবে যে বাবা সানন্দা অব্দি পৌঁছেছিল তার লেখাটা, সেটা আমি ঠিক জানি না, কিন্তু সানন্দায় আমরা খবর পেলাম যে তখন সম্পাদিকা অপর্ণা সেন ছিলেন, শ্রীমতী অপর্ণা সেন, তার বাবার লেখা খুব পছন্দ হয়েছে এবং বাবার ওই নটিদের নিয়ে যে গবেষণামূলক লেখা, সেটা ওটা তো পাক্ষিক পত্রিকা ছিল, প্রতি পক্ষে একটি করে পর্ব এক একজনকে নিয়ে বেরোবে, কাউকে নিয়ে দুটো পর্ব হবে, সেই শুরু হলো। ওটা বোধহয় তখন যতদূর আমার মনে হয় 99, 2000 এই সময়, 2000-এর শুরুতেই বোধহয় বাবার সানন্দায় লেখা শুরু হলো। সানন্দায় লেখা শুরু হলো সেই সময় অনেকবার সানন্দার অফিসে বাবার সাথে লেখা নিয়ে গেছি, বা বাবার লেখা অনেক সময় বাবা যেতে পারেনি, পৌঁছে দিয়ে এসেছি। সেই সময় আলাপ হয়েছিল শিবাশিস বাবুর সাথে, যার সাথে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল। আর শিবাশিস বাবু বোধহয় বাবার লেখাগুলো সম্পাদনা করতেন, উনিও খুব গুণী ব্যক্তিত্ব। বাবার সাথে শিবাশিস বাবু আরো নানান ধরনের কাজ শুরু করলেন সেই সময় এখন বেঙ্গলি চ্যানেলস অতটা ইম্পর্টেন্ট তোরা দেখিস না হয়তো, তখন টিভি বাংলা বলে একটি চ্যানেল ছিল, ভীষণ ফেমাস ছিল সেই সময়। টিভি বাংলায় বাবার শিবাশিস বাবুর সাথে যৌথ কাজে অনেক টেলিফিল্ম, খুব সুন্দর সুন্দর টেলিফিল্ম হতো। এবং আরো একটি ওই লেখা, ওই যে বঙ্গ রঙ্গমঞ্চের নটিদের নিয়ে লেখা, ওখান থেকেই আরো একটি ইন্দুবালা বলে এক নটি ছিলেন, তাকে নিয়ে আলোকিত এক ইন্দু বলে একটি সিরিয়াল শুরু হলো সেই সময়, যেটা বাবার লেখা ছিল, যার মধ্যে শিবাশিস বাবুর সাথে যৌথ। এবং মোনালির ওটা প্রথম অ্যাপিয়ারেন্স, গান গায় মোনালি ঠাকুরের ওটা প্রথম অ্যাপিয়ারেন্স, ইন্দুবালার ছোটবেলা। তো এইভাবে বাবা লেখার জগতে এরকম করতে করতে বাবা তারপরে রাজা সেনের সাথে কাজ করেছে, এক্স্যাক্টলি আমার সমস্ত নামগুলো মনে নেই, রাজা সেনের সাথে কাজ করলো, শিবাশিস বাবুর থ্রুতে আরো অনেক কাজ। আর সেই তার আগে আরেকটা বিবাহ অভিযান, বনসার বিয়ে উপলক্ষে অবলম্বনে বিবাহ অভিযান একটা সিরিয়াল হয়েছিল, যেটাও ভীষণ ফেমাস হয়েছিল। আর একটা কথা আমি না বলে পারছি না, আমি পরবর্তী ক্ষেত্রে দেখেছি, কিন্তু তার আগে এখন আমি জানি না, কোনো ইউটিউবেও আমি পাই না ওই লিঙ্ক গুলো। দুলাল লাহিড়ী বোধহয় ছিলেন, ইন্দ্রাণী হালদার ছিলেন, দুলাল লাহিড়ী ইন্দ্রাণী হালদার অভিনীত বর্ণ পরিচয় বলে একটি টেলিফিল্ম হয়েছিল। বর্ণ পরিচয়ের যা বক্তব্য ছিল, যা কন্টেন্ট ছিল, পরবর্তী ক্ষেত্রে আমি যখন বাবুল দেখেছি অমিতাভ বচ্চন,
ঈশ্বরচন্দ্র, সেম কন্টেন্ট, সেম বক্তব্য। কিন্তু বাবুলের অনেক আগে বর্ণ পরিচয় ইটিভি বাংলায় হচ্ছিল। তো এই কাজগুলো চলতে থাকলো। সেতু হয়তো অন্যরকম, সে সময় পর 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 টেলিফিল্ম। এই করতে করতে 2004-এ বাবা তখন লেখক হিসেবে বেশ খ্যাতিমান। সেই সময় আনন্দ পাবলিশার্স থেকে বাবা অফার পেল বাবার এই গবেষণামূলক লেখা নটিদের নিয়ে তার একটা সম্পূর্ণ সংকলন বের করা, যেটা বেরোলো আনন্দ পাবলিশার্স থেকে, রঙ্গালয় বঙ্গনটি নাম নিয়ে। আর তারপরে 2004-এ আমার বিয়েও হলো। তো বাবার লেখালেখিও চলতে থাকলো। আমি চলে গেছিলাম, কিন্তু বাবার সাথে আমার লেখালেখির ব্যাপারটা কিরম ছিল জানিস তো? মানে দিল্লিতে গিয়েও যখন, তুই তো জানিস আমি আবৃত্তি করি, কবিতা করি, মানে দিল্লিতে গেলাম, পাঞ্জাবে গেলাম, পাঞ্জাবে গিয়ে বাবাকে হঠাৎ করে বললাম, বাবা পয়লা বৈশাখ, মানে এখন যেটা ভীষণ মিস করি, পয়লা বৈশাখ নিয়ে একটা কবিতা করতে বলছে। পয়লা বৈশাখের কবিতা কিছু খুঁজে পাচ্ছি না ভালোই, সবাই তো একই কবিতা বলবে, কি বলবো? বাবা একটা লিখে পাঠিয়ে দিল, সেই কবিতাটা বললাম। তার জন্য ভীষণ ভীষণ অন্যরকম হতো ব্যাপারটা। আমি 25শে বৈশাখ সবাই কবিতা বলছে, রবীন্দ্রনাথের কবিতা বলছে, আমি বাবার লেখা বীর পুরুষের কারিগর বললাম। তার জন্য ভীষণ ডিফারেন্ট হতো ব্যাপারগুলো। আর বাবা বোধহয় কি অদ্ভুত ভাবে কত তাড়াতাড়ি লিখে দিত। আমি ভাইফোঁটা দিতে বসছি, বাবা একটা কিছু লিখে দিল আমার জন্য। মানে আমার কবিতা প্রেমটাকেও বাড়িয়ে দিয়েছিল বাবা পেছন থেকে। বাবা হাতে ধরে আমায় কবিতা শেখায়নি কোনোদিন, কিন্তু কবিতাটাকে যে ভালোবাসতে হবে সেটাও শিখছিলাম বাবার থেকে। এরপর একটা ভাইটাল কথা তোর দাদু সম্পর্কে না বললে নয়। 2004-এ আমার বিয়ের কথা যখন এলো, আমি বাড়ির একমাত্র মেয়ে ছিলাম, জানিস, খুব আদরের ছিলাম। যখন চলে যাব, সবাই আমাকে বলেছিল যে বাবা তো খুব কঠিন ব্যক্তিত্বের মানুষ ছিল, হয়তো তুই চলে যাবার সময় তোর বাবা খুব কেঁদে ফেলবে। কিন্তু আমার বাবা তো আমার বাবাই, সে অমিত মৈত্র। তো আমার বাবা এসে আমাকে বলল, কাঁদছিস কেন, কি? বললাম, কাঁদবো না, কষ্ট হচ্ছে তো। এরকম করে হ্যাঁ হ্যাঁ করে কাঁদলে, একে একটা মোটা মেয়ে, হ্যাঁ হ্যাঁ করে কাঁদলে দেখতে বিচ্ছিরি লাগবে, শ্বশুরবাড়ি গেলে লোকে কি বলবে? আমি বললাম যে আমার কষ্ট হচ্ছে, আমি কেন? বললো, কেন কষ্ট হচ্ছে, কিসের জন্য কষ্ট হচ্ছে? যখন আমাদের বাড়িতে তো অনেক লোক, ঘর কম, তো যখন আমাদের বাড়িতে লোক বেশি হয়ে যায় তখন আমরা এঘর ওঘর করে শুই না? আমরা হ্যাঁ শুই। বলে সেরকমই আমরা আরেকটু বড় হলাম, তুমি চলে যাচ্ছ, এই বাড়িটা তোমার থাকছে না, কে বলেছে তোমাকে? আমরা আরেকটু বড় হলাম, আমাদের আরো কিছু আত্মীয় স্বজন বেড়ে গেছে, তুমি চিনতে না, তাদের সাথে যোগাযোগ হয়েছে, বেড়ে গেছে, তুমি এখন ওই বাড়িটাতে গিয়ে থাকবে, তার জন্য এই বাড়িটা তোমার থাকবে না, আমরা তোমার থাকবো না, এরকম কিছু না। কষ্ট হওয়ার কি আছে? ওখানেও যাও, যেরকম হাসি খুশি খেলতে দুলতে থাকতে, সেরকম ওখানে থাকবে। বাবা মা ওখানেও আছেন, দিদি ওখানে আছেন, দাদা ওখানে আছেন, যেরকম এ বাড়ির দাদা ছিল সেরকমই ও বাড়ির দাদা, কিচ্ছু পাল্টালো না, সব এক রয়ে গেল। শুধু যাও, হাসি মুখে যাও, কেঁদে যাবে। আমি কান্না পছন্দ করি না। অদ্ভুত একটা স্ট্রেংথ পেয়েছিলাম কথাটায়, যে আমার তো সব রইল, আমার তো কিছু হারালো না, আমি শুধু যাচ্ছি আর একটা জায়গায়। ভীষণ ভীষণ শক্তি। তারপরেও মেয়েদের বিয়ের পর জীবনে তো অনেক পরিবর্তন আসে। চলতে গিয়ে হোঁচট খেয়েছি, মতান্তর হয়েছে তোর বাবার সাথে আমার দেখাশোনা করে বিয়ে। আগে তো চিনতাম না ভদ্রলোককে। আর তুই জানিস আমরা একদম অপোজিট মেরুর বাসিন্দা। তো যখন বলেছি ভাল লাগছে না, হয়তো হেরে যাব মনে হয়েছে, পারছি না, মা বাবাকে জানিয়েছে। বাবা বলল, তুমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট না? তোমার আমি ম্যানেজমেন্ট পড়িয়েছি, তোমার কি ধারণা তুমি প্রচুর টাকা রোজগার করে এনে আমাকে দেবে এই জন্য? বললাম না। ভাবলাম তুমি সমস্ত সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারবে, সবটাকে নিজের ফরে আনতে পারবে, সেই জন্য ওইখানে থাকো, যুদ্ধ করো, লড়াই করো, এই দিনটাকে কিনে নাও, এই মানুষটাকে নিজের করে নাও,
তবে তো তুমি ম্যানেজমেন্ট স্টুডেন্ট হিসেবে জয় হবে তোমার। এরম করতে করতে সংসার চলতে লাগলো, বাবার কাজকর্ম চলতে লাগলো, আমরা এক রাজ্য থেকে আর এক রাজ্য ঘুরে ঘুরে কাজ। তার মধ্যে বিশেষ পাওনা হলো বাবা জেনারেলি নিজের ঘর ছাড়া, নিজের বাড়ি ছাড়া কোথাও গিয়ে থাকে না। বাবার নাতি নাতনিরা তখন ছোট ছোট, তুই তো হোসনি তখন, দাদার ছেলে মেয়ে, তাদের নিয়ে, দাদা বৌদি মা সবাইকে নিয়ে বাবা বেড়াতে এলো আমাদের ওখানে। আমি তোর মানে আমার বিয়ের পর থেকে বা তোর বাবার সাথে যখন বেড়াতে যেতাম, বাবা মাকে খুব মিস করতাম, কারণ বাবার সাথে যেখানেই বেড়াতে যেতাম বাবা জায়গাটা সম্পর্কে খুব সুন্দর করে গল্প বলতো, তো সেটা মিস করতাম। তো ওই জন্য একটা আমাদের বিশেষ, মানে আমার ঝুলিতে একটা বিশেষ প্রাপ্তি বাবার সাথে গোকুল, মানে বৃন্দাবন, মথুরা বৃন্দাবন অনেকেই ঘোরে, কিন্তু বাবার সাথে গোকুলটা খুব ভালোভাবে ঘুরেছিলাম, খুব ভালো লেগেছিল। ওটা একটা খুব ভালো লাগার স্মৃতি। তুই যাসনি, তুই মিস করেছিস। আর দাদা ছিল, দিদি ছিল। আর তারপর মা যখন অসুস্থ হয়ে পড়লো, প্রথমে মা অসুস্থ হলো, বাবাকে একটু একটু করে ভাঙতে দেখলাম। মানে ওই প্রথম থেকেই বলছি না, বাবার একটা ভীষণ কঠিন ব্যক্তিত্ব ছিল, তো সেখান থেকে বাবা যে মার ওপর কতটা ডিপেন্ডেন্ট, বাবার আর মার সম্পর্কটা যে ঠিক কি তার আঁচ তো কোনোদিনও পাইনি। হয়তো কখনো কখনো মিসআন্ডারস্ট্যান্ড করেছি, সংসারের চাপে বাবা হয়তো মাকে একটু চাপই দিয়েছে, কিন্তু মা যখন অসুস্থ হলো তখন বুঝলাম যে বাবা মাকে ছাড়া কিছুই না। মা যখন চলে গেল তার পরদিন সকালকে বাবাকে শিশুর মতন ভাবতে দেখেছিলাম, ছোট বাচ্চার মতন, কিছুতেই সামলানো যাচ্ছিল না। আর সেই যে মানুষটা একটা ঘরে ঢুকে পড়লো, ওই লেখালেখি আর তোদের মতন নাতি নাতনিদের নিয়ে একটুখানি আনন্দ করা আর ঘরে ঢুকে থাকা। একটা জিনিস আমার কাছে আছে, আজ সকাল থেকে ঘাটাঘাটি করছিলাম, তোকে দেখাই, তোর মনে নেই, তোকে দেখাই। এই দেখ, এটা একদিন তোকে ভোলানোর জন্য আমি অফিস গেছিলাম, তখনও চাকরি করতাম, তোকে বসে বসে কাকা, তোর দাদু, তোর মনে আছে তুই দাদুকে কি বলতিস? কাকা বলতিস সবার সঙ্গে। এইটা আঁকা শিখিয়েছিল, বেড়াল, এটা তোর জন্য আঁকা। এগুলো আমি ঘর থেকে পরে পেয়েছি। তো সেই নাতি নাতনিদের নিয়ে কিছুটা থাকতো, বাকিটা পুরোটাই লেখালেখি নিয়ে থাকতো। তবে জীবনে যখনই ওপর নিচে এসছে, বাবার কাছে এত সুন্দর ভাবে বাবা বুঝিয়েছে, আর যত বয়স বাড়ছে কথাগুলোর গুরুত্ব বুঝছি। বাবা বলেছিল যে বিপদে পড়েছিলাম তোর বাবা যখন অসুস্থ হলো, বাবা বলেছিল লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। তুমি কি ভেবেছিলে তুমি হাঁটবে আর সবসময় কেউ গোলাপের কার্পেট পেতে দেবে? হবে না, উঁচু নিচু পেরিয়ে চলতে হবে। চলো ফাইট। আর একটা কথা একবার বলে নি, খুব ছোটবেলায় জানিস ঘুম থেকে উঠতে চাইতাম না, পড়তে বসতে হবে। বাবা তখন বলেছিল যে জানিস, তখন আমাদের সময় ক্রিকেট খেলা দেখা আমরা খুব দেখতাম, বাবা বলেছিল পাকিস্তান তখন একটা খুব বাঘা টিম, বাবা বলেছিল জানিস ইমরানের প্রধান ভরসা কে? ইমরান যখন হেরে যাবে, মনে করে রান উঠছে না, তখন কাকে পাঠায় জানিস? কাকে? ইনজামামকে। ইনজামাম গিয়ে এলো পাথারি মেরে রান তুলে দিয়ে আসবে। তা তুই যদি এরকম ঘুমোস তাহলে তো আমি হেরে যাব। আমার ইনজামাম কে? আমার ইনজামাম তো তুই। এই কথাগুলো খুব মনে পড়ে। আর তারপর তো আস্তে আস্তে বাবার শরীর ভাঙলো। একটা মানুষ, আমার মনে হয় যে ওই মার চলে যাওয়াটা বাবার ভেঙে যাওয়ার শুরু। 9 বছরের ফারাক, তারপর বাবাও চলে গেল। কিন্তু বাবা, তুই তো কতটা তোর মনে আছে জানি না, বাবা অসুস্থ কাউকে কোনোদিনও বলেনি, অসুস্থ অবস্থায় বাবাকে কেউ দেখতে আসুক বাবা চায়নি। একমাত্র দাদা ডাক্তার বলে ওই সাংঘাতিক অসুস্থতা, লিভার কিডনি দুটোই ফাংশন করতো না প্রপারলি, তাও বাবা যে কিছুদিন ছিল, দাদার দান, দাদা অসম্ভব চেষ্টা করেছে। শেষের দিকটা যখন কান্নাকাটি করলো হসপিটাল থেকে চলে আসার জন্য, আমি আর না পেরে হসপিটাল থেকে বাড়ি নিয়ে চলে এলাম। তখনও কাকু অসম্ভব সেবা করেছে বাবার টপাই।
আমাদের 3 ভাই বোনের হাতের ওপর দিয়ে তারপর বাবা চলে গেল। কিন্তু বাবা যখন চলে গেল তখনও বাবার ছাত্রছাত্রীরা একটা কথা লিখেছিল একজন, যে তিনি হাঁটতেন নিজস্ব এক লয়। তাই সেই লয়ের ছন্দপতন তারা তখনও ঘটালো না। বাবাকে নিয়ে যেদিনকে শ্মশানে গেলাম, সবার আগে গিয়ে পৌঁছেছিলাম, বাবার গাড়ি গিয়ে পৌঁছানোর আগে পৌঁছেছিলাম আমি আর তোর বাবা। গিয়ে দেখলাম শ্মশানের প্রিলিমিনারি যা সমস্ত কাজ করার, যে বাবাকে নিয়ে সেখানে পৌঁছানোর মাত্রই বাবার বডি ঢুকিয়ে দেওয়া হবে চুল্লির মধ্যে। আমি বললাম কে করে গেছে? বললো ওনার এক ছাত্র সব ব্যবস্থা করে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম সেই ছাত্রটির সাথে দেখা হয়ে, কে যে করেছে জানতে পারলাম না, কারণ প্রচুর ছাত্রছাত্রী গেছিল। কিন্তু তাদের মধ্যে থেকে কেউ বললো যে স্যারের একটা নিজস্ব গতি ছিল। স্যার কোনোদিন আমাদের ক্লাসে আসতে ঘন্টা পড়ার পর 1 সেকেন্ড দেরি করতেন না। তাই আজকে আমরাও আর দেরি করলাম না, স্যার এসে অপেক্ষা করবেন না। এই হলো আমার বাবা। আর বাবার চোখে জানিস, বাবার একটা লেখা আছে আমাকে নিয়ে, আমার মেয়ে বলে। আমাদের বিয়েতে যখন আমার ওই যে বললাম বাবার একটা কঠিন মোড়ক ছিল, মানে যে সময়টা আমাকে সিঁদুর দান করা হচ্ছে বাসি বিয়ের সময়, সে সময় যারা সামনে থেকেছে হয়তো অনেকের চোখে জল এসে গেছে। অনেকের বাবাকে দেখেছি সে সময় মেয়েকে জড়িয়ে ধরে বিলাপ করতে। আমার বাবা সে সময় বসে বসে উপরে বারান্দা থেকে বিয়েটা দেখেছিল, আর আমার মেয়ে বলে একটা কবিতা লিখেছিল। আজকে তোকে শোনাবো কবিতাটা। এই সেদিন তো এলো, কি অসম্ভব উৎকণ্ঠায় অপেক্ষা করেছিলাম, কি প্রচন্ড ভাবে বিশ্বাস করেছিলাম আমাকে নতুন এক পরিচয় অভিষিক্ত করতে। যে আসছে সে যেন আমার আরাধ্য দেবী নিবেদিতার মতো উচ্চ মনের এক মানবী হয়। দেবী নয়, তার অপূর্ণতা থাকবেই, কিন্তু কদর্য নীচতা মুক্ত আকাশের মতো উদার, পুরাতন কালের দুর্গা প্রতিমার মতো হাসি খুশি নারী হবে। ভালোবাসা দিয়ে ওর অসম্পূর্ণতার কঠিন বাঁকগুলো মসৃণ করে দেবে। আমার এইসব এলোমেলো ইচ্ছা মিলল কি মিলল না বিচার করার অবসরই হলো না আমার। দেখলাম স্কুলে ভর্তি হলো মোটা সোটা মেয়ে, কোঁকড়ানো এক মাথা চুল, পাকা পাকা কথা, অজস্র অর্ধোচ্চারিত শব্দের একটি ভান্ডার। সময় তো চলন্ত সর্বদা, প্রমাণ ঘড়ির দুটো কাঁটা সর্বদা ঘুরছে। প্রতিদিন সকাল হচ্ছে, তারপর সন্ধে। এই নববর্ষের ধুমধাম, তারপরই বছর মোড়ের ফতোয়া। গ্রীষ্ম থেকে বর্ষা, তারপর শরৎ, হেমন্ত, শীত, অবশেষে বসন্তের উজ্জ্বল আর অন্তিম প্রত্যাশা। সেই পদ্ধতি অনুযায়ী আমার সেই মানবী কন্যা আজ সিঁদুরের দর্পণে নিজেকে আবিষ্কার করে নিল। সুখী হও মেয়ে, অপূর্ণতা মসৃণ হয়ে শস্যবতী গাছ হও। চিরন্তন হবার বাসনা অন্য কার কাছে করি। তাই চিরন্তন না হতে চেয়েও আমার বাবা আমার কাছে সূর্যের মতো অমলিন, দীপ্তিময়, চিরন্তন। যারা এই অনুষ্ঠানের দর্শক তাদের সাথে সাথে আজকে আমিও আমার দাদু কতটা মহান একটি ব্যক্তিত্ব এটা আজকে জানতে পারলাম। আমাদের এই মায়ের ঘরোয়া স্মৃতিচারণা আপনাদের দর্শকদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন সবাই।